বিল্লাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত খুব ভালো আছে। আমি শুরুতেই আপনাকে বলে ফেললাম বিল্লাল ভাই কেমন আছেন? দর্শকের কাছে পরিচয় করে দিলাম না, কিছুই করে দিলাম না। কারণ আমি জানি যে আপনি দুহারের অত্যন্ত পরিচিত একটি মুখ। এমন কেউ নাই আপনাকে চিনে না। সবাই আপনাকে চিনে। কিন্তু দর্শক আমি বিল্লাল ভাইকে পরিচয় করে দিতে চাই আপনাদের কাছে। আহ, যারা দুহারের বাহিরে যারা আছে, ঢাকা জেলার বাহিরে, দুহার উপজেলার বাহিরে যারা আছে, সারা বাংলাদেশের বাহিরেও যারা আছে, তাদের কাছে পরিচয় করে দিতে চাই। বিল্লাল সর্দার, উনি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবার চেয়ারম্যান, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন। তো সেই হিসেবে ভাইয়ের আজকে অনুভূতি বা ভাইয়ের চিন্তা ভাবনা, ভাইয়ের পরিকল্পনা, জনগণের জন্য কি করণীয়, সেগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ ভীতি আমার ভিতর রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ তা ধারণ করে আমি এই আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং জামাত ইসলামকেও আমি একটু ধন্যবাদ জানাচ্ছি। জামাত ইসলামকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমার মতো মানুষের উপরে তিনি বা আমাকে জামাত ইসলাম ভরসা পেয়েছেন, আমাকে রাখার জন্য বিশ্বস্ততা খুঁজে পেয়েছেন। তো আমিও চাই যে তার যে বিশ্বস্ততা আমাকে আমার ভিতরে খুঁজে পেয়েছেন, আমার প্রতিভা দিয়ে এবং আমার এলাকার যে জনগণ আছে বা যে লোকজন আছে তারা বাহিরে, দেশে, বিদেশে যেখানে আছে তার সবার সুন্দর মনোরম যে একটা আন্তরিকতা আছে, সেই আন্তরিকতার সাথে নিয়ে বিলাসপুরের কিছু সমস্যা আছে অবশ্যই তা সমাধান করার চেষ্টা করব। প্রথমত সমস্যা তো অবশ্যই সমস্যা আছে, অনেক সমস্যা আছে, অনেক কাজ করার আছে, অনেক কিছুই আছে। তো আপনাকে অনেকেই চিনে, জানে, অনেক পরিচিত, যতটুকু জানি অনেক জনপ্রিয় আপনি বিলাসপুর ইউনিয়নে। সেই হিসেবেই হয়তো বাংলাদেশের জামাত আপনাকে নমিনেশনটা দিয়েছে। তো আপনার মানে প্ল্যানটা কি, মানে আপনি কি মনে করেন আপনার এলাকার প্রধান সমস্যা কি? আমার এলাকার অনেকগুলি সমস্যা আছে। আসলে এই গত জাতীয় নির্বাচনে মানুষের সেই সমস্যাগুলি মুখে না বলতে পেরে ব্যালটের মাধ্যমে তা প্রকাশ করছে, যেটা অনেকে বুঝতেও পারে না। মেন সমস্যা হলো আমাদের এখানে প্রথমত মাদকের একটা অভয়ারণ্য চলে আসছে এখন বিলাসপুরে, আচ্ছা। যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আর এটা আমাদের যারা দায়িত্বশীল আছে তারা এটাকে চাইলে শেষ করতে পারে, কিন্তু এটা শেষ করে না। আর আমি ইনশাল্লাহ যদি এখানে এই আল্লাহর অশেষ রহমত নিয়ে এবং জনগণের সমর্থনের মাধ্যমে যদি চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে এই সমস্যাকে আমি প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিব এবং প্রাধান্য দিব। এটার সাথে আরও কিছু সমস্যা আছে যেগুলি না বললে নয়। আচ্ছা, আমরা প্রথমে এইটা ব্যাপারে একটু ক্লিয়ার হই। মাদকের প্রবলেম এটা তো সবাই বলে, আমি এই পর্যন্ত অনেকেই দেখছি। দেখা যায় যে নিজের দলের লোকেরাই এর সাথে জড়িত, ম্যাক্সিমামই দেখা যায় এর সাথে জড়িত। ধরেন আপনি নির্বাচিত হলেন, চেয়ারম্যান হয়ে গেলেন, হ্যাঁ, তখন যদি আপনার নিজের দলের লোকজনই এর সাথে জড়িত থাকে, তখন আপনি কি করবেন? অ্যাকচুয়ালি এখানে জামাত ইসলামী একটা দল, তার আদর্শের সাথে জিনিসটা যায় না, সে এটাকে রিসিভ করতে পারবে না। আর নিজের দল যদি হয়ে থাকে তাহলে যদি খুঁজে বের করা হবে এবং সাথে সাথে তাকে বরখাস্ত করা হবে, সে থাকতেই পারবে না। আচ্ছা, যদি আপনার বিরোধী দল বা আপনার অন্যান্য দলগুলো, ধরেন যদি বিএনপির যদি হয়, বিএনপির দলের লোকজন হয়, সেই ক্ষেত্রে কি আপনার কাছে, আপনার পক্ষে সম্ভব সেটা দূর করার? আসলে এখানে বিএনপি বা অন্য লোক কখনো আমি এটাকে মনে করি না। আমি মনে করি যে নেশা করে বা যে মাদক বিক্রি করে সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। সেখানে দল আসার প্রশ্নই ওঠে না। যে অপরাধী তার সাজা পাওয়া উচিত। না, এটা প্রশাসনিকভাবে কতটা জটিল, বা এটা কি আপনার কাছে মনে হয় খুব সহজ? জামাত থেকে নির্বাচিত হয়ে এখন তো বিএনপি ক্ষমতায়, সেই হিসেবে কি আপনার কাছে কতটুকু মনে হচ্ছে, কতটুকু সম্ভব, মানে প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি কতটুকু সম্ভব? এটা অবশ্যই সম্ভব, কারণ যেহেতু বাংলাদেশ সরকার এটাকে এই মাদক বিরোধী একটা জিরো টলারেন্স
ঘোষণা করছে, অবশ্যই প্রশাসন সহযোগিতা করবে। আর প্রশাসন সহযোগিতা করলে সবকিছুই সম্ভব। কারণ আমি চাই আমার যে আপনি ইউনিয়ন কি আছে সেই মনে করেন বিএনপির সমর্থন পাবেন এই ক্ষেত্রে? এখানে তো বিএনপির সমর্থন পাওয়ার আমার কিছু যায় আসে না। আচ্ছা। কারণ এখানে বিএনপিকে নিয়ে চিন্তা করবো কেন? আমি চিন্তা করব আমার যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নটাকে মাদক মুক্ত করা। আর যে এটার সাথে জড়িত সে কোন দলের সেটা আমার দেখার বিষয় না। কথা হলো আমার ইউনিয়নকে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাদক মুক্ত করব, এটা আমার কমিটমেন্ট। আচ্ছা আচ্ছা, পরের সমস্যাগুলো বলতে চাচ্ছিলেন আপনি? পরের সমস্যাগুলো এখন যারা আছে, আরেকটা সমস্যা যেটা মেন সমস্যা, আমাদের এখানে একটা বিচার নামে একটা প্রহসন চলে। আচ্ছা আচ্ছা মানে বিচার ঠিকই করে, কিন্তু আগের রাত্রে সেটা সেটেল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। বিচারটা আগের রাতে সেটেল হয়ে যায় আর এক পক্ষ সবাই হয়ে যায়, এভাবে বিচার সেটেল হয়ে যায়, সেটা কিভাবে? সেটা তারা একটা আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে একটা বিচার হয়, এই বিচারের মাধ্যমে একটা প্রহসন চলে। এই যত বিচার হয় কখনো আমি দেখি নাই সূক্ষ্ম বিচার হয়েছে, এক। আচ্ছা আর দ্বিতীয়ত মানে যাদের বিচার করা হয় তারাই বলে যে বিচার সূক্ষ্ম হয় নাই, এভাবে জানা যায়, এক। আর দ্বিতীয়ত বিচার করতে গেলেও সেখানে দুই পক্ষ মারামারি করে এবং ওই অন দ্য স্পটে মারামারি করে, তার আচ্ছা কাউন্ট করতে পারছে না, তাহলে তো বিচারের নামে একটা প্রহসন চলেই। আচ্ছা। আবার দেখেন আরেকটা জিনিস চলে বিলাসপুর ইউনিয়নের ভিতরে, সেটা হলো আপনার দখলবাজি। জমি মাপার চিন্তা ভাবনা করে, জমি মাপার একটা উপায় খুঁজে তারপরে একটা দখলবাজি চলতেছে। সেই দখলবাজিটা আমাদের বিলাসপুর ইউনিয়নের লোকটা ভালোভাবে নিচ্ছে না, যারা লোকজন আছেন তারা কখনোই ভালোভাবে নিচ্ছেন না, তারা এখান থেকে নিস্তার চান। এটা কারা করে? এটা যারা বিচার করে তারাই করে। বিচারটা কারা করে? নিশ্চয়ই নেতৃত্ব পর্যায়ের লোক। হয় নেতৃত্ব, বিলাসপুর ইউনিয়নে যারা বিচারে নেতৃত্ব দিয়ে থাকে তারাই। আচ্ছা, তো নেতৃত্ব পর্যায়ে যারা জড়িত, আপনি নিজেও একজন নেতা, আর নেতৃত্ব পর্যায়ে যদি যারা বিচারের নামে প্রহসন করে থাকে, তাহলে সে ব্যাপারটা আপনি কিভাবে সামাল দিবেন? দেখে সেটা সময়ের কথা বলবে, আচ্ছা আচ্ছা সে কথাটা হবে সময়ের। এখন আমাদের যে সময়টা যেতেছে, ইনশাল্লাহ যদি নির্বাচিত হয় সেই সময়টা তো থাকবে না। আচ্ছা আচ্ছা। তো সেই সময় অনুযায়ী আমার কাজ করতে হবে, যে আমি কি করতে পারবো কি না, কি পারবো না, সেটা সময় সাপেক্ষেই সময় বলে দেবে। আর কি কি সমস্যা আপনি বলে আমার বিলাসপুরে আরো দুটো সমস্যা আছে, সেটা হলো এই অপরিকল্পিতভাবে কিছু বাড়ি করছে, যে বাড়ির কারণে জলবদ্ধতা। বিলাসপুরে বেশ কিছু রাস্তা আছে যেগুলি খুব নিচু, রাস্তার ভিতরে যদি ড্রেন আপ করা হয়, ড্রেন লাইন করা হয়, তাহলে সব বাড়িগুলি সংরক্ষিত থাকবে। আর না হলে এই রাস্তা ও পানিতে ডুবে যায়, আর এলাকা জলবদ্ধতার কারণে মশা পোকামাকড় এগুলির খুব উদ্যোগ, এই উদ্যোগ থেকেও বাঁচার খুব দরকার আমাদের বিলাসপুর ইউনিয়নবাসী সবাই। এটা আমাদের একটা সমস্যার মূল কারণ। আচ্ছা আচ্ছা, এগুলো কি মানে আমরা তো সাধারণত সবাই বলে নির্বাচনের আগে এইসব কথা সবাই বলে, কিন্তু নির্বাচিত হয়ে যাওয়ার পরে দেখা যায় যে ওইভাবে আর খুব একটা অগ্রগতি দেখা যায় না, কাজের অগ্রগতি দেখা যায় না। আমরা মোটামুটি কিছু একটা ব্যতিক্রমী একজন কে দেখেছি, হাসনাত আব্দুল্লাহ। সে সরকার থেকে যত বরাদ্দ পাচ্ছে সব কিছুই জনগণকে জানাচ্ছে, কি কি উন্নয়ন করছে সব কিছুই জানাচ্ছে। আপনার কি এরকম কোনো? দেখেন, হাসনাত আব্দুল্লাহকে যারা দেশকে ভালোবাসে তারা অবশ্য হাসনাত আব্দুল্লাহ যে কর্ম, যে কাজের মধ্যে তিনি উঠে আসেন, সে কাজটাকেও ভালোবাসে, কারণ তিনি দেশের স্বার্থে কাজ করেন। আর আমাদেরও জামাত ইসলামের একটা নীতি আছে, বা আমাদের সাংগঠনিক একটা সিদ্ধান্ত, রুলস আছে। সেই রুলসের মধ্যে আমরা যারা চেয়ারম্যান প্রার্থী তাদেরকে একটা কথা বলে দিয়েছি আগেই, যে চেয়ারম্যান প্রার্থী থেকে 83টা অনুদান আসে। আপনি 83টা অনুদানই কাকে কাকে দিচ্ছেন সেটা ওই বোর্ডে লিখতে হবে। আচ্ছা আচ্ছা বোর্ডে লিখতে হবে, এবং আপনি কাকে দিচ্ছেন সেটাও সার্কুলার দিতে হবে। ইভেন আরেকটা কথা বলছে, সেটা হলো আপনি যখন নির্বাচিত হওয়ার আগে আপনি নিজের সম্পত্তির বিবরণ দিবেন, কত টাকা আছে, এবং প্রতি বছর সেটা আপডেট করবেন আপনি কি করছেন না করছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের অন্য কোনো সুযোগ নাই, আচ্ছা আচ্ছা, কোনো সুযোগ নাই, কোনো রকম করাপশন করার মানে মতো কোনো কিছু লুকানোর সুযোগ নাই, সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে। এটা আপনাদের রুলস এর মধ্যে, বিশেষ করে জামাত ইসলামের রুলসের মধ্যে এটা আছে। আর তা সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে, তা না হলে তো দলে থাকা যাবে না। তো এখান থেকে তো আমাকে আউট করে দেবে, আমাকে বরখাস্ত করে দেবে। তাহলে আমি যদি জামাত ইসলামের নীতিকে ভালোবেসে থাকি, তাহলে তার যে সিদ্ধান্ত আমাদের উপর থেকে দায়িত্বশীল যারা আছেন যে সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাজ করতে হবে, বাইরে কোনো কাজ করা যাবে না। আর এখানে করাপশনের কোনো রাস্তাই নেই। এটা করতে বললে তো আমি জামাত ইসলাম করিই না, তাহলে জামাত ইসলামের সাথে তো আমার নেই।
সম্পর্কে থাকার কথা না। আর একটা কথা বলছেন যে অন্য অন্য মানুষ যারা আছে, অন্য দল যারা আছে, তারা সাধারণত এটা ওয়াদা দিয়ে থাকে, পরে আর করে না। আসলে এই কথা সত্য। অন্য অন্য দল যারা আছে তাদেরকে আমি মনে করি হাতির দাঁত, হাতির মতো। আচ্ছা। হাতির দুইটা দাঁত আছে, সেখানে সেই দুইটা দাঁতটা দেখা যায়, কিন্তু আসলে ওই দাঁতটা খায় না। তা রাজনীতিবিদ্যা সাধারণত এরকমই হয়ে থাকে, এটা আপনার বুঝতে হবে। এবং যারা জনগণ আছেন তারাও বুঝবেন এই কথাটা আমি কি বললাম। আচ্ছা আচ্ছা, তা তো অবশ্যই। এ, তা তো অবশ্যই। তো আপনার কি মনে হয় দুহার নবাবগঞ্জে এরকম কোনো ভালো কোনো নেতৃত্ব বা কোনো জনপ্রিয় ই চেয়ারম্যান আছে যে যাকে আপনি অনুসরণ করতে চান বা যার কাজ আপনার ভালো লেগেছিল? অ্যাকচুয়ালি দেখেন, আমারই ভাই, যিনি বিলাসপুর ইউনিয়নের প্রাক্তন মাহমুদপুর এবং বিলাসপুর ইউনিয়নের দুইটা একত্রে ছিল যখন, তখন তিনি চেয়ারম্যান ছিলেন, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মজিদ চেয়ারম্যান, যিনি, তিনি আমারই ভাই। আমি তারই বংশে, তার রক্তের ভাই। তো আমার ভাইকে আমি অনেক অনুসরণ করি, কারণ তার নামে আজ পর্যন্ত কোনো কেউ বলতে পারবে না যে একটা অকারেন্স হয়েছে আচ্ছা, বা করাপশন হয়েছে। তার প্রতিটা কাজে আমি মূল্যায়ন করি, তাকে আমি আইডল হিসাবে মানি। আচ্ছা আচ্ছা যে মুজিবুর আমার ভাই, মসজিদ চেয়ারম্যান ভাই, আমি তাকে আইডল হিসাবে মানি। এবং তার যেই কাজগুলি আছে, সেই কাজের সাথে জামাত ইসলামের যে আদর্শ আছে, অনেকটা হুবহু মিল আছে। তো দুইটা জিনিস একত্র হলে ইনশাল্লাহ আমার কাজ করতে সুবিধা হবে। এখন বিশেষ করে আমাদের কালচারাল সেক্টরটা, এখানে আমাদের যেমন অনেকে বিদেশি সংস্কৃতি চলে এসেছে। বিদেশি সংস্কৃতি আমরা বিশেষ করে আহ, আহ, হিন্দি সিরিয়াল বা আমাদের মানে পার্শ্ববর্তী ভারতের অনেক সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে গেছে। আমাদের ইসলামী সংস্কৃতিটা খুব একটা দেখা যাচ্ছে না এখন। তো সেই ক্ষেত্রে কি আপনার কোনো প্ল্যান আছে? অ্যাকচুয়ালি দেখেন, আমরা মুসলমান, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। আর মুসলমানের কর্ম, আমরা ইসলামী সংস্কৃতির সাথে থাকাটা আমাদের জরুরি। আমরা বাইরে যে কালচারগুলিতে থাকি, সেটা হলো, আমরা যত মডার্নই হই না কেন, কিন্তু ইসলামকে বাদ দিয়ে আমাদের কোনো মডার্ন নেই। কারণ ইসলামের ভিতরে বহুত সংস্কৃতি আছে, যদি আমরা সেভাবে পালন করতে পারি। এবং আমরা যদি সেটাকে আমাদের অন্তরে, ইসলামটাকে অন্তরে ধারণ না করে, আমরা যদি অন্য অন্য জিনিসটাকে অন্তরে ধারণ করি, তাহলে সেক্ষেত্রে অন্য সংস্কৃতির সাথে মিলবে, এটাই স্বাভাবিক। আর যদি আমরা ইসলামী সংস্কৃতির সাথে ইসলামটাকে ভিতরে ধারণ করি, তখন আমাদের ইসলামী সংস্কৃতিটাও আমাদের চলে আসবে। আর একটা জাতি বা দেশ পরিবর্তন করতে হলে তার ডিসিপ্লিনটা দরকার। আর ডিসিপ্লিনটা অ্যাকচুয়ালি ইসলামের ভিতরেই আছে, অন্য জায়গায় এত ডিসিপ্লিনটা নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে কিন্তু এই ইসলামী সংস্কৃতিটা আপনি মানে কিভাবে নিয়ে আসবেন বা ইসলামী সংস্কৃতিটা কিভাবে সবার মাঝে ছড়িয়ে দেবেন, এটা কি বর্তমান প্রেক্ষাপটে খুব একটা সহজ? না, বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছু চাইলে সহজ হয় না। আপনি যদি একটা লোহার খণ্ডকে আপনি একটা কাস্তে কুড়াল বানাতে চান, তাহলে চাইলে তাকে বানাতে পারবেন না। কাস্তেকে গরম করতে হবে, তারপর পিটাইতে হবে, যেটার জন্য যে প্রসেসটা আছে, প্রসেস ফলো করার পরে এক সময় সে একটা যন্ত্র হবে, কাস্তে দা যেটা হয় সেটা কাজ করা উপযোগী হবে। সেটাই আমাদের যে কালচারাল এই সংস্কৃতিটা আছে, সেটাকে পাল্টাইতে গেলেও একটু সময় লাগবে। সেটা সময় লাগবে, ঠিক আছে, তা তো অবশ্যই লাগবে। কিন্তু বিগত 16-17 বছর আওয়ামী লীগ শাসনামলে সমাজের প্রত্যেকটা স্তরের যেই আওয়ামী লীগ সরকার নষ্ট করে দিয়ে গেছে, সমাজ ব্যবস্থাটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার মানে প্ল্যানটা কি? বিশেষ কোনো প্ল্যান আছে এই সমাজটাকে কিভাবে শুদ্ধ করা যায়, কিভাবে আমাদের এই ইসলামিক কালচারটা ফিরিয়ে আনা যায়? বিশেষ করে আওয়ামী লীগ আমলে কিন্তু ভারতের সংস্কৃতিটা অবাধে প্রবেশ করেছে এই দেশে। সেক্ষেত্রে এখানে এখন কিভাবে কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা কথা বলেছেন। সেটা হলো এরকম: যদি তুমি তোমার জাতিকে পরিবর্তন করতে চাও, তোমার দেশকে পরিবর্তন করতে চাও, তাহলে প্রথম নিজেকে পরিবর্তন করতে হবে। জাতি হিসেবে যদি আমরা পরিবর্তিত না হতে পারি, তাহলে আমরা দেশকে পরিবর্তন করতে পারবো না। এর জন্য আমার নিজে হতে হবে, ফ্যামিলি হতে হবে, সমাজ হতে হবে, তারপরে আমার দেশ হবে। তাই আল্লাহ তাআলা যে কথাটা বলছে, আগে যদি আমরা দেশকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে, তাহলে আমরা সংস্থাটাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ, তা তো অবশ্যই। আমি যতদূর জানি আপনি
সম্পূর্ণ একজন ইসলামিক মাইন্ডের একজন মানুষ। তো দর্শক, আমরা সেই আশাই করব। বিল্লাল সর্দার উনি হচ্ছে দুহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নমিনেশন পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। তো সেই হিসেবে আশা করব ভাই যদি নির্বাচনে জয়ী হয় তাহলে অবশ্যই আমাদের কালচারে একটা বিশাল একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। বিশেষ করে ভারতের কালচারটা যেভাবে এই দেশে প্রবেশ করেছে, যেভাবে দেশের আনাচে কানাচে ছড়িয়ে গেছে, সেই হিসেবে ভাইয়ের মতো মানুষ যদি নির্বাচিত হয় এই ভারতের আধিপত্য থেকে কিছুটা মুক্ত পেতে, কিছুটা অব্যাহতি পেতে পারি। আমরা চাই ভারতের কালচার এদেশ থেকে দূর হোক এবং আমাদের ইসলামিক কালচারটা প্রতিষ্ঠিত হোক। তো দর্শক, দোয়া করবেন আপনারা, বিশেষ করে ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আমাদের দোয়া করবেন আমরা ভাই যাতে নির্বাচিত হতে পারে। তো সেই আশা রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।